সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্ট লাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খান। তার আরেকটা বড় পরিচয় হচ্ছে, যখন বিডিআর হত্যাকাণ্ড ঘটে তিনি র্যাবের সিও ছিলেন। তিনি অনেক কিছু জেনেছেন, অনেক কিছু জানেন এবং অনেক কিছু বলেওছেন। আবার আজকে কিছু নতুন তথ্য হয়তো বা আমাদের সামনে হাজির করবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি জামান ভাই। এরপর আছেন শামসুল আলম লিটন। আপনার তাই সবাইকে চিনেন, বিলেত প্রবাসী সাংবাদিক, একসময় ঢাকায় সাংবাদিকতা করতেন, এটিএন বাংলার চিফ রিপোর্টার ছিলেন। এরপরে রাষ্ট্রপতির ভবনেও তিনি কাজ করেছেন প্রেসের। স্বাগত লিটন আপনাকে। ধন্যবাদ। তো শুরুটা বাম দিক দিয়ে করি, কারণ যেহেতু সাবজেক্টটা হলো বিডিআর হত্যাকাণ্ড। অনেক কিছু হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, অনেক কমিশন, এই সেই রিপোর্ট, এটা হচ্ছে। কিন্তু আপনি তো অনেকে জানেন ভেতরের খবর কি ঘটেছিল তখন। তো এই প্রেক্ষাপটে এখন যদি অনেকের মধ্যে এটা প্রশ্ন আসছে যে আদৌ কি বিচার সম্পন্ন হবে কি না, এই সংশয়টা কেন? ধন্যবাদ মতিউর ভাই, আপনার এই প্রশ্নটা খুবই সময় সাপেক্ষে। আমার কথা বলার আগে আমি স্মরণ করতে চাই এই বিডিআর হত্যাকাণ্ডে নিহত সকল বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে আপনার অনুষ্ঠানের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। সংশয়টা মানুষের আসলে 2009 সালে ঘটনা প্রবাহের পর থেকেই কিন্তু শুরু হয়। কারণ নতুন একটি সরকার আসলো, আপনার এমন কোনো ঘটনা ঘটে নাই যে এর আগে আপনার বিডিআরের ভিতরে এমন কোনো অসন্তোষ কখনো দেখা দেয় নাই যে যেখান থেকে এত বড় ঘটনা ঘটতে পারে। তো আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে 25শে ফেব্রুয়ারি এই ঘটনার আগের দিনও কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু আগের দিন রাত্রে ডিনারে আসার কথা, উনি কিন্তু আসেন নাই। তার মানে উনি যে আসলেন না, তার মানে এটা তো একটা, কেন আসলেন না এটা কিন্তু পরবর্তীতে দেখা যায় কি যে তার কাছে কোনো ইনফরমেশন ছিল যে এরা কোনো অসন্তোষ আছে, কোনো কিছু হতে পারে। তারপরে যখন আপনার এই ঘটনাটা যখন ঘটে গেল, এর পরবর্তীতে সরকারের পদক্ষেপগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সন্দেহ উদ্রেক করে মানুষের ভিতরে। কারণ আমরা প্রথমে দেখলাম, আমি র্যাব 2 অধিনায়ক ছিলাম, আমি কিন্তু ওই ঘটনার কিন্তু মনে করেন যে সকাল 10টা থেকে কিন্তু আমি ওই 4 নম্বর গেটে অবস্থান নিয়েছি। খুব দ্রুতই ওখানে আমি চলে যাই। আমি এর আগেও কয়েকটা মিডিয়াতে আমি বলেছি যে ওখানে খুব দ্রুত পৌঁছে যাই, এবং সেখানে আমরা কিন্তু যথেষ্ট অস্ত্রশস্ত্র নিয়ে যাই, এবং যথেষ্ট, আমি র্যাব 2 থেকে প্রায় 150 থেকে 200 আমার কাছে র্যাব 2 সশস্ত্র সদস্য ছিল, এবং প্রত্যেকে ভেরি ক্যাপাবল। তারা আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, অন্যান্য বাহিনী থেকে আসা অফিসার 7-8 জন ছিলাম আমরা, 4-5 নম্বর। আমি জানি 3 নম্বর গেট, 1-2 নম্বর গেটে ওদিকে থেকে র্যাব 3 এসেছিল। কিন্তু দেখেন, আমাদেরকে কিন্তু যমুনা ভবনে প্রধানমন্ত্রীর সাথে আমাদের আলাপ হচ্ছে, এইসব সমস্ত কথা বলে বলে তৎকালীন ডিজি আপনার হাসান মাহমুদ, তারপরে আপনার এডিজি কর্নেল রেজানুর, এরা কিন্তু আমাদেরকে, ওখানে আমরা পৌঁছালাম, খুব দ্রুত রিপোর্ট দিলাম, আমাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দিল না। তারা বারবার আমাদেরকে বাধা দিচ্ছিল যে আপনারা ঢুকবেন না, শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা হবে। এবং তারা কারা ছিল? এরা ছিল হচ্ছে কর্নেল রেজানুর, এডিজি তৎকালীন। পরবর্তী থেকে উনি কিন্তু ব্রিগেডিয়ার হন, 46 ব্রিগেড কমান্ডার হন, তারপরে মেজর জেনারেল হয়ে উনি এমএস ছিলেন। এমএস জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী সমস্ত পোস্টিং কন্ট্রোল করে, ভেরি ইম্পর্টেন্ট একটা পোস্ট। জিওসি ছিলেন আপনি। পরবর্তীতে ওনাকে রাষ্ট্রদূতও বানানো হয় ইরাকে। আবার হাসান মাহমুদকে তো আইজিপি বানানো হয়, পরে রিটায়ারমেন্টের পরে স্পেনের রাষ্ট্রদূত বানানো হয়। তো এরা কন্টিনিউয়াসলি আমাদেরকে কিন্তু আটকাচ্ছে। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে যে আপনারা ওনাদের কথা শুনলেন কেন? কেন পরিস্থিতি যে ভয়াবহতা ছিল সেখানে, প্রায় 8-9 হাজার ভিতরে এরা আছে, এবং তারা খুব মানে ওয়েল ফর্টিফাইড। ওরা তো আপনার, তারা প্রাচীরের ভিতরে থেকে, আমরা বাইরে থেকে ঢুকতে হলে আমাদেরকে কিন্তু প্রচণ্ড রিস্ক নিয়ে ঢুকতে হবে, এবং আমাদেরকে ক্যাজুয়ালিটিকে মাথায় রেখে ঢুকতে হবে, কারণ ভিতরে আমাদের অফিসাররা নিরস্ত্র। হ্যাঁ, নিরস্ত্র অফিসাররা, এবং আমার ফ্যামিলি আছে, কোনো বাচ্চারা আছে। তো বিষয়টাকে সব কিছু বিবেচনায় নিয়েই কিন্তু আপনার ঢুকতে হবে আমাদেরকে। তো আমরা প্রস্তুত, আমরা আমাদের জীবনে শঙ্কা করতেছিলাম না, কিন্তু আমরা শঙ্কাটা করতেছিলাম যে তাদেরকে আবার আমাদের অ্যাকশনগুলোর বিনিময়ে তাদেরকে কতটুকু নিরাপদ রাখবে। কর্নেল গুলজার কি আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, কর্নেল গুলজার আমারে ফোন করলেন। কর্নেল গুলজার ফোন করে বললো যে তুই তাড়াতাড়ি চলে আয়। তখন আমি ধানমন্ডি ক্যাম্প থেকে রওনা দিয়েছি। আমি বলছি স্যার আমি রওনা দিয়েছি স্যার, 500 মিটার পৌঁছে যাবো আমি। ওখান থেকে আমি প্রায় 7 জনকে নিয়ে নিই, 7টা অস্ত্র নিয়ে নিই, AK-47 সাথে 2-2.5 হাজার গুলি আমি সঙ্গে নিয়ে নিই। এবং আমি যখন যেমন ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে পৌঁছে গেলাম,
তখন আমি আরেকটা কল পেলাম, তখন কর্নেল এমদাদ কল করলো আমারে। কর্নেল এমদাদ 8 লং কোর্সের কমান্ডো, ইজ এ ভেরি হাইলি কোয়ালিফাইড কমান্ডো আপনার। উনি কিন্তু র্যাব 7-এর সিও ছিলেন এই 2004-05 সালে। তো উনিও একইভাবে বললো যে জামান তুই কোথায়? আমি বললাম যে আমি স্যার চলে আসছি এখানে, হ্যাঁ আমাদেরকে স্যার অনুমতি দিচ্ছে না, তবে আমরা চেষ্টা করতেছি যেভাবে হোক আমরা ঢুকবো। তো বলেছে ওরা অর্গানাইজড একটা প্লাটুন নিয়ে ঢুকে পড়ে। তো তখন আবার এভাবে বারবার আমি মানে কথা বলতেছি এডিজির সাথে, বাট ওই একইভাবে প্রাইম মিনিস্টারের ইয়ে দিচ্ছে, তারা রেফারেন্স দিচ্ছে। এরপরে আপনি আমাকে ফোন করলো মেজর হাসান, সেও একইভাবে আমার কোর্সমেট, বললো যে দোস্ত তুমি কোথায়? আমি বললাম এখানে চলে এসেছি, তুই তাড়াতাড়ি ঢোক, আমাদেরকে বাঁচা, এরা আমাদের মেলে ফেলতে পারে। আপনি অ্যাকশনগুলো খেয়াল করেন যে এ ধরনের একটা যখন সশস্ত্র বিদ্রোহ হয়, আপনি কিন্তু সময় দিতে পারেন না বিদ্রোহীদেরকে, হ্যাঁ আপনাদেরকে এনগেজ করতে হবে। আমরা যদি গেটগুলোতে যদি আমাদের এনগেজ করার সুযোগ হতো, তাহলে হয়তো অন্য কিছু ঘটতে পারতো, যে তারা এটাকে রেফারেন্স দিয়ে ভিতরে মেরে হয়তো দোষ চাপাতো যে ওনারা এসে ফায়ার না করলে ভিতরে কিলিংটা হতো না, আমরা তাদেরকে এক জায়গায় মেসে নিয়ে যে অন্য আমাদের প্ল্যান ছিল। বাট এর পরবর্তীতে ঘটনা ঘটার পরের থেকে আপনি ধরেন 11টা-11:30 দিকে সেনাবাহিনী আসলো, তারপরে আপনি মনে করেন যে পরবর্তীতে এদেরকে নিয়ে গেল রেবেলদেরকে। এরপরে আপনি দেখেন বিচার প্রক্রিয়া, যেটা যদি আমি খেয়াল করে থাকেন যে বিচার প্রক্রিয়াতে যখন গেল, এটা সে একটা রিটায়ার্ড এসপি আপনার কাহার আখন্দকে নিয়ে আসা হলো। পুলিশে কি কোনো অফিসার ছিল না, এবং সে কিন্তু একটা বিশেষ জেলার, এবং সে কিন্তু নমিনেশনে চেয়েছিল ইলেকশন করার জন্য 2008-এর ইয়েতে। তার মানে সম্পূর্ণ দলীয় একটা লোককে এনে আপনি এই ধরনের একটা সেন্সিটিভ মামলার আপনি বিচার করতে গেলেন, এবং অসংখ্য এখানে আসামি ছিল। সেখানে কিন্তু আপনার বাইরের লয়ারদেরকে কিন্তু ইনভলভ হতে দেওয়া হলো না, সম্পূর্ণ তাদের নিজস্ব লয়ার, যাদেরকে পরবর্তীতে দেখা গেছে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিভিন্ন ইয়েতে সরকারি কাজে নিয়োগ, এবং তাদের অনেকে হাইকোর্টে জাজও বানানো হয়েছে এই সমস্ত লয়ারদেরকে পরবর্তীতে। পুরো বিষয়টাকে যদি আপনি বিবেচনায় নেন, এবং আরো অনেক কিছু ঘটেছে, এটা আমি আপনাকে বলবো। আমি জিজ্ঞেস করবো আপনাকে পরে। আপনাকে এই পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ। লিটন, বিডিআর হত্যাকাণ্ডের রাজনৈতিক তাৎপর্যটা কি? মজিব, আপনাকে অনেক ধন্যবাদ। মজিবের প্রোগ্রাম মানেই আমাদের আসলে কিছু শেখা, এবং আমরা সবসময় শিখেই যাচ্ছি। আমার মনে হয় আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি নিয়ে এসেছেন। অনেকে এটাকে বলে সেন্সিটিভ, কিন্তু আমি অনেক সময় বুঝতে পারি না কেন এটা সেন্সিটিভ হবে। যেই প্রেক্ষাপটটি হচ্ছে রাজনৈতিক, কারণ বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটা দেশ, সেখানে কোনো কিছুই সেন্সিটিভ না, সব কিছুই আলোচনার সামনে আসা দরকার। প্রবাসে যে এর যে বিডিআর হত্যাকাণ্ডের যে প্রতিক্রিয়া হয়েছে তা একটুখানি বলি, তারপরে রাজনৈতিক প্রতিক্রিয়াটা বলছি। আমার মনে হয় 2010 থেকে আমরা প্রতি বছর লন্ডনে প্রতি বছরই আমরা পালন করেছি, এবং বিভিন্ন মানবাধিকার গ্রুপকে ডেকেছি। তারা সবসময় বিস্মিত হয়েছে যে এই বাহিনীর উপরে এইরকম একটা হত্যাকাণ্ড চলার পর তারা যখন প্রতি মাসে মাসে একজন করে সোলজার, 2জন 5জন করে সোলজার জেলখানায় মারা যাচ্ছিল, এবং এই যারা মারা যাচ্ছিল তাদের বিশেষ বিশেষ ভূমিকা ছিল, এবং যাদেরকে তদন্ত এবং বিভিন্ন বিষয়ে খুবই প্রয়োজন ছিল বলে অ্যামনেস্টি সহ বিভিন্ন গ্রুপ সবসময় রিমার্ক করেছে। কিন্তু সরকার যখন এই কথাগুলোর কোনো রিপ্লাই দেয়নি, এবং যখন দুটো তদন্ত কমিটি হলো, সামরিক বাহিনীর ইন্টারনাল এবং সিভিল, যে সেটা যখন আমরা বাইরে থেকে অপেক্ষা করছিলাম, সেটা নিয়ে কি হলো আমরা সবাই ইতিমধ্যে জানি। রাজনৈতিক প্রেক্ষাপটটি হচ্ছে যে আজকে যে তদন্ত কমিটিটি হলো রি ইনভেস্টিগেশনের জন্য জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে, আমাদের বর্ডার নিয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি রৌমারীতে। সেই ঘটনাটি থেকে আমাদের মানুষের মনে একটা জিনিস এসছে, অনেকের মধ্যে হীনমন্যতা ছিল যে আমরা ছোট দেশ, আমাদের বাহিনী ছোট, আমরা কত অস্ত্রশস্ত্র আছে। কিন্তু জেনারেল ফজলুর রহমান প্রমাণ করলেন যে একটা দেশাত্মবোধ, একটা আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিডিআর যে কত দুঃসাহসী দেশের জন্য একেবারে অকাতরে, এবং তারা কিন্তু সেটিকে প্রতিরোধ করেছে সেদিনের ইয়েকে। তো তাহলে আমাদেরকে আবার এই ঘটনাটি দেশের ভেতরে একেবারে বুকে যখন ঘটলো, এবং সে ব্যাপারে পরপর গভর্নমেন্টের এনাফ যে ভূমিকা সেগুলো নেওয়া হলো না, এবং 3 দিন যেটি সামরিক বিষয়গুলো ওনারা বলবেন, ওনারা জানেন, বাট আমরা যারা অসামরিক তাদের কাছে আমরা অবাক হয়েছি। এবং এই কারণে অবাক হয়েছি যে 57 জন অফিসার সারা পৃথিবীতে যুদ্ধ ছাড়া কোথাও মৃত্যুবরণ করেনি, শহীদ হননি। এই কথাটি বারবার আসার পরেও মানুষকে, সামরিক বাহিনীর সদস্যদেরকে, শহীদ পরিবারের সদস্যদেরকে এবং সারা জাতির যে রক্তক্ষরণ বন্ধে পর্যাপ্ত এবং আইনগত ব্যবস্থা যখন নেওয়া হলো না, এবং জেলখানার ভেতরে যখন 30 জন সোলজার বিভিন্ন গুরুত্বপূর্ণ তারা যখন মারা গেল এবং এই ব্যাপারে এনাফ ব্যাখ্যা পাওয়া গেল না, তখন বোঝা গেল এটা আসলে একটা বড় রাজনৈতিক ম্যাপের অংশ, সেটি আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার সঙ্গে জড়িত। অনেক শহীদ পরিবারের সদস্য বলেছেন
নির্যাতিত সদস্য বলেছেন তারা হিন্দি ভাষায় কথা শুনেছেন এবং মানুষ এটা অনেক বিশ্বাস করার মতো যথেষ্ট গ্রাউন্ড ছিল রৌমারীর ঘটনার প্রতিশোধ ঢাকার বুকে নেওয়া হলো কিনা এবং সেই ক্ষেত্রে সরকারের কার কী ভূমিকা ছিল। ইতিমধ্যে অনুসন্ধানী মানুষ, অনুসন্ধানী চোখ, রক্তক্ষরণের যে জাতির সদস্যগুলো তারা কিন্তু অনেক ক্যারেক্টারের নাম বিভিন্নভাবে পেয়েছে, কারণ যে রিপোর্টগুলো প্রকাশ হয়নি সেই রিপোর্টগুলোর খণ্ড খণ্ড যেটি প্রকাশিত হয়েছে, যেমন আজকে লেফটেন্যান্ট কর্নেল জামান যে কথাটা বললেন এবং উনি হয়তো আরও কিছু বলবেন, সেখান থেকে আমাদের জানার আছে এতদিন লাগলো আমাদের এত বড় একটা রক্তক্ষরণের ঘটনায় বিষয়গুলো জানতে। সুতরাং আমার মনে হয় সবচেয়ে বড় রাজনৈতিক তাৎপর্য হচ্ছে আমাদের শান্তি এবং নিরাপত্তা এবং সার্বভৌমত্ব। এটাই হচ্ছে একটা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক বিষয়। এটি দলীয় কোনো রাজনীতি বলতে আমাদের লোকেরা অনেক সময় ভুল বুঝতে পারে, রাজনীতি বলতে দল বোঝে। রাজনীতি বলতে তো একটা সার্বভৌমত্ব, এটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। আমাকে সম্মিলিতভাবে সরকারের ছত্রছায়া সমস্ত মানুষ ইউনাইটেড থাকবে এবং তার উপর আঘাত আসলে সে ক্ষমতায় আসার সাথে কি এটা কোনো শর্ত ছিল? না, ক্ষমতায় আসাটা তো আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এর আগে 96 সালে ক্ষমতা এসেছিল জাতির কাছে ক্ষমা চেয়ে। কী জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে সে কিন্তু কখনো বলেনি। আর 2008-এ যেটি এসছে নানা ঘটনা অঘটনের মধ্য দিয়ে 1/11-এর মধ্য দিয়ে, তখন কিন্তু তারা শুধু ডিজিটাল বাংলাদেশের কথা বলে তরুণদের আকৃষ্ট করে এসছে, আর কোনো কমিটমেন্ট কিন্তু দেয়নি। সুতরাং তারা যদি বলে সামরিক বাহিনীর এক্সট্রা কেয়ার নেওয়ার কোনো রকমের ব্যাপার তাদের ছিল না, সেটি নিয়ে আমি অবাক হব না। কারণ 2007 সালে সজীব ওয়াজেদ জয় যখন নিউ ইয়র্ক টাইমসে কো রাইটার হিসেবে লিখলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে 30%-এর বেশি অথবা কোনো ক্ষেত্রে 70% পর্যন্ত ইসলামিস্ট এক্সট্রিমিস্ট এবং এই সেনাবাহিনী না রাখার পক্ষে তিনি যথেষ্ট পরিমাণে যুক্তি দিলেন, তখন বোঝা গেল আমরা যে আঞ্চলিক হুমকির মধ্যে, আমরা যে আঞ্চলিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি, সেখানে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং রাজনৈতিকভাবে তারা কী চান। আমার মনে হয় বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষের যে ইউনাইটেড এফোর্টস, তার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে দর্শন তার অনেক ব্যবধান আছে। যেই কারণে ওই 1/11-এর মধ্য দিয়ে 15-2-17 বছরের যে আমরা যে পায়ের মধ্যে শৃঙ্খলে চলে গেলাম, তারই একটা শো ছিল, বড় ধরনের শো ছিল বিডিআর হত্যাকাণ্ড। অনেক ধন্যবাদ। যেমন ভাই দুটো জিনিস, এটা হচ্ছে অতি সম্প্রতি, বিশেষ করে একদিন আগেই যেটা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলেছেন, এটা নিয়ে আবার নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং এটা খণ্ডিত অংশ এবং মূল অংশটা আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি বলছেন যে এটা সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ, কোনো ইফ বাট নেই। এটাকে আপনি কীভাবে দেখেন? জেনারেল ওয়াকারের সম্পূর্ণ বক্তব্য শোনার সুযোগ আমার হয়নি, আমার আরেকটা কাজ ছিল। উনি যখন বক্তব্য রাখছিলেন এক পর্যায়ে আমি সেখানে একটু বাইরে ছিলাম, আমি পুরোটা শুনি না, শুরুতে শুনি না আমি। তবে আপনি যে কথাটা বললেন সেটা আমিও শুনেছি যে এ ধরনের একটা কথা উনি বলেছেন যে ইফ বাট এটা সম্পূর্ণ বিডিআর সৈনিকদের করা, এটা তার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কিন্তু আমি তার বক্তব্যের কোনো এক পর্যায়ে আমি সেটা শুনেছি যে উনি বলছেন যে দেশি বিদেশি চক্রান্ত সবসময় থাকবে, আমাদের দেশকে নিয়ে ঘটেছে এবং এখানেও থাকার সম্ভাবনা যথেষ্ট থাকতে পারে। উনি সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু তখন বলছেন, যখন শুধু বিডিআর শব্দটা না, কারণ গতকালের ওনার বক্তব্যটা কিন্তু খুব, যদি খেয়াল করে থাকবেন, উনি স্ক্রিপ্টের বাইরে অনেক কথা বলেছেন। ওনার লিখিত একটা বক্তব্য ছিল, কিন্তু উনি লিখিত বক্তব্যের বাইরে বেশ কিছু কথা বলেছেন। যখন একজন ব্যক্তি লিখিত বক্তব্যের বাইরে কথা বলেন, আপনাকে ধরে নিতে হবে সেটা তার ভিতর থেকে আসছে, সেটা তাৎক্ষণিকভাবে ভিতর থেকে আসছে, সেটা নিয়ে নিশ্চয়ই সে কখনো কখনো ভেবেছেন অতীতে কিংবা বর্তমানেও ভেবেছেন, না হলে কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার এ ধরনের কথা আসবে না। তো আমার যেটা ধারণা, উনি হয়তো বিডিআর কার্নেজ নিয়ে তো বিভিন্ন ধরনের গসিপ আছে, কারণ এর জন্য মূল দায়ী হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, কারণ তারাই এই ঘটনা যখন ঘটেছে প্রথম থেকেই কিন্তু তারা এটা কাভার দিয়েছে, তারা এটাকে জঙ্গি বানানোর চেষ্টা করেছে, জঙ্গিরা করছে। তারা এটা বিডিআর সৈনিকের ডাল ভাতের উপমা দিয়েছে, যে ডাল ভাতে প্রচুর করেছে, যে অনিয়ম হয়েছে তারই প্রতিশোধ হিসেবে বিডিআর সৈনিকদের প্রতি অন্যায় করেছে ইত্যাদি ইত্যাদি। এগুলো শুরুতে কিন্তু এগুলো তারা বলেছে, কিন্তু একটা পর্যায়ে প্রমাণিত হয়েছে এগুলো কিছুই না, এটা ছিল একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেখানে আপনার অনেক ধরনের বিষয় উঠে এসেছে। তো জেনারেল ওয়াকার, আপনি জেনে থাকবেন যে যখন এই ঘটনাটা ঘটে সেনাবাহিনী থেকে বেশ কিন্তু কয়েকটা গ্রুপ কিন্তু পাঠানো হয় আপনার ওই বিডিআর আপনার পিলখানাতে। জেনারেল ওয়াকারও কিন্তু একটা এলিমেন্ট লিড করেন ওই সময়, তখন উনি মেজর ছিলেন, উনি 17 বেঙ্গলের 2IC ছিলেন
উনি আনুমানিক সকাল 11:15 11:30টার দিকে উনি আসেন একটা কোম্পানি নিয়ে, এবং ঘটনাক্রমে উনি 4 নম্বর গেটে আসেন। তো 4 নম্বর গেটে আমি জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে আমি তখন সাইডে দাঁড়িয়ে, গুলি তখন আসছে, আমরা বারবার জায়গা পরিবর্তন করছি, আমার সাথে আরও বেশ কিছু আমার সদস্য ছিল। হঠাৎ করে আমাকে পিছন থেকে একজন ডাক দিলেন, গায়ে পিছনের একটু হাত দিয়ে। আমি ঘুরে দেখি মেজর ওয়াকার। তো মেজর ওয়াকারকে তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এত দেরিতে আসলেন কেন? বলে না, আমাদেরকে আদেশ দিতে একটু দেরি করছে, জানানোর পরে দ্রুত আমি চেষ্টা করছি আসার। আপনার জন্য আদেশ কি? তো উনি বললেন, দেখো আমাদেরকে বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, এখানে কোথায় কি ডেভেলপমেন্ট কী অবস্থা আছে জানাতে। তাই বললাম যে ভিতরে তো আমাদের প্রবেশ করতে দিচ্ছে না, 10টা থেকে তো আমরা এখানে বসে আছি, ভিতরে কিলিং শুরু হয়ে গেছে, আমার এদিকে আছে 5 নম্বর গেটে আছে আমার প্রচুর ডেপ্লয়েড, তা আপনার জন্য আদেশ কি? বললাম আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, আমাকে বলা হয় দেখতে, যদি ভিতরে যেতে হয় কিংবা যদি এদেরকে আক্রমণ করতে হয় তাহলে জানাবে আমাকে। তাই আমি বুঝতে পারলাম যে আসলে সেনাবাহিনী কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি, এ ব্যাপারে নেয় নাই। তখন ওনাকে নিয়ে আমি কিন্তু জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের উপরে নিয়ে যাই, আমি দেখালাম, সেখানেও আমাদের উপরে গুলি করলো, কয়েক রাউন্ড গুলি এসে লাগলো। এটা আচ্ছা, প্রাচীরের পিছনে একটুখানি আমি দাঁড়িয়েছিলাম, কয়েক ব্রাশ, তারপর ওখান থেকে নেমে নিচে আসলাম। তো আমি যদি দেখি যে এটুকু জেনারেল ওয়াকারকে আমি এটুকুই দেখেছি, উনি একটা মাইক দিয়ে বারবার বলছিলেন যে আপনারা শান্ত হন, গোলাগুলি বন্ধ করুন, প্রধানমন্ত্রী আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের এখান থেকে একটা টিম হয়তো নিয়ে যাবে, এগুলো বিভিন্ন ধরনের কথা উনি বলতেছিলেন যে আপনারা শান্ত হন। তো এই যে তার ওই তাৎক্ষণিক যে ভূমিকা, এরপরে কিন্তু আমি প্রায় ধরেন পরের 26 তারিখ 27 তারিখ ভোর পর্যন্ত কিন্তু আমি ওখানেই ছিলাম, আমি এক মুহূর্তের জন্য এলাকা থেকে আসি নাই। আমি কিন্তু এর বেশি কোনো ভূমিকা তার আমি দেখি নাই। কাজেই হয়তো উনি ওনার ওই বোধোদয় থেকেও কিংবা ওনার ওই পার্টিসিপেশন থেকে অন্য সাইডে আর্মি কী করেছে আমি জানি না এতটা, তো সেটা থেকে হয়তো উনি বলে থাকতে পারেন যে এখানে সেনাবাহিনীকে নিয়ে যে অনেকে বলার চেষ্টা করতেছেন যে সেনাবাহিনী ওখানে। আচ্ছা, ওই ভিতরে যারা যে সমস্ত আর্মি অফিসার বেঁচেছিলেন, বেশ কয়েকজন বেঁচেছিলেন, তারা এসে নানা কথা বলেছেন, তাদের ভূমিকাটা আসলে কি ছিল? এটা এদের কারো কারো ভূমিকা নিয়ে তখনও প্রশ্ন উঠেছে, যেমন আপনার কর্নেল শামসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ 44 রাইফেলের ব্যাটালিয়ন সিও ছিলেন উনি, এবং যখন বিডিআরের কিন্তু দরবারটা অ্যারেঞ্জ করার দায়িত্ব তারই ছিল। এবং যখন আপনার এরা এই প্রথম ঘটনাটা যখন ঘটলো, একজন সৈনিক অস্ত্র নিয়ে, মঈন নামে যে সৈনিক টিসেপাইড অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করলো, সে ফায়ার করে, অস্ত্র ধরে কিন্তু ফায়ার করে না, সে ফেন্টেড হয়ে পড়ে যায় কাঁপতে কাঁপতে। কিন্তু তারপরে কিন্তু আরেকজন দৌড় দিয়ে চলে গেল, এবং জাগো একটা শব্দ হলো, ওই যে আপনার সঙ্গে সঙ্গে সবাই বের হয়ে চলে গেল। ডিজি কিন্তু সবাইকে বলছিলেন যার যার ব্যাটালিয়নে যে অবস্থান নিতে, এবং ওখানে মাইকে কিন্তু ওনারা বারবার বলতেছিলেন আপনারা সবাই ফিরে আসেন, দরবার হবে, শুরু হবে দরবার নতুন করে। কিন্তু কেউ ফিরে আসে নাই। সে সময় কিন্তু কর্নেল শামসের, মানে যেহেতু দরবারটা 44 রাইফেলের সিও হিসাবে তারই দায়িত্ব ছিল, সেই অ্যারেঞ্জ করছে, তার প্রথম কাজ ছিল ডিজির কাছে আসা। নর্মালি আমাদের আর্মি বলেন বিডিআর বলেন, ড্রিলটা হচ্ছে সেই দায়িত্বটা নিতে হবে, কারণ এই পুরো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তার। দেখা যায় কি সে সেখান থেকে বের হয়ে বাইরে চলে যান, বাইরে গিয়ে বেশ কিছু ছবিতে দেখা গেছে যে সে তার নিজের ব্যাটালিয়নের আপনার নায়েব সুবেদার এদের সাথে বাইরে দাঁড়িয়ে দরবার হলে কথা বলতেছেন, এবং এক পর্যায়ে সেখান থেকে উনি চলে যান, চলে যেয়ে একজনের বাসায় কিন্তু অবস্থান নেন। আমি সেই নায়েব সুবেদারকে কিন্তু আমি ধরেছিলাম, যার বাসায় ছিল শামস। আমি যখন ইন্টারোগেশন করি পরবর্তীতে, আমার সুযোগ হয়েছিল, আমি একমাত্র সিও, এই ঢাকা প্রায় 5টা ব্যাটালিয়ন ছিল, কোনো ব্যাটালিয়ন ইন্টারোগেশন করে না, আমি একমাত্র জোর করেই করেছি, অনুমতি দিচ্ছিল না, বাট আমি শুনি না, আমি জোর করে মোহাম্মদপুর ক্যাম্পে আমি এনেছিলাম ওই নায়েব সুবেদারকে ধরে, এই 44 রাইফেলের সবগুলোকে। একজন স্বীকার করে দিই স্যার আমার বাসায় ছিল, এবং উনি কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছিলেন স্যার। বলে কার সাথে? বলে যে তারিক সিদ্দিকী স্যারের সাথে কথা বলছেন, উনি অসংখ্যবার, উনি প্রাইম মিনিস্টারের সাথেও কথা বলছেন স্যার, উনি স্যার অনেকের সাথে কথা বলছেন ওখান থেকে। তো তাহলে আমরা কনক্লুশনটা কি আনতে পারি, যে একজন লেফটেন্যান্ট কর্নেল তার ডিজিকে ছেড়ে সে চলে গেল নিরাপদ আশ্রয়ে, তারই ব্যাটালিয়নের যে ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে বিদ্রোহ করছে, এবং ওই ব্যাটালিয়নের ম্যাক্সিমাম যে আপনার প্ল্যানার ওই ব্যাটালিয়নের, সেই ব্যাটালিয়নের সিও যদি যায়, ওই ব্যাটালিয়ন নায়ক সুবেদার বাসায় যদি নিরাপদ থাকেন আর বাকি অফিসাররা মারা গেল ওইখানে, ধরে নিতে পারি যে সে হয় আগে থেকে জানতো, তখন জানে, পরবর্তীতে হয় জানে, এবং তার যে কমিউনিকেশনটা সেটা বলে। এছাড়া ওই ব্যাটালিয়নে আরও 4 জন অফিসার ছিল, তারাও কিন্তু বেঁচে গেছে, ওই ব্যাটালিয়নে কেউ মারা যায় না। আর কিছু কিছু অফিসার আছে যারা বিভিন্নভাবে বেঁচে যায়, তারা এখন অনেক কথা বলছেন, হয়তো তারা তাদের অংশটুকু জানেন, এবং তারাই ভালো বলতে পারবেন যে কতটুকু তারা বলছেন। অনেক ধন্যবাদ। রিটন, ওই সময়ে মিডিয়ার ভূমিকা কী ছিল? মিডিয়ার ভূমিকা তো আপনার প্রথম আমরা তো সবাই দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে লাইভ
দেখা শুরু করলাম এবং লাইভের মধ্যে তখন তো আপনি বিদেশে চলে গেছেন। আমরা বিদেশে, হ্যাঁ বিদেশে, এটা আর্লি ইন দ্য মর্নিং হলেও বিদেশে তো বিশেষ করে ইউরোপ আমেরিকার সময়টা 6 ঘন্টা 12 ঘন্টার ইয়েতে, কিন্তু এটা খুবই মানে সারা দেশ যেভাবে কেঁপেছে, আমার মনে হয় সারা পৃথিবীতে লক্ষ লক্ষ যে মানুষ তারা কিন্তু তারা এই ঘটনাটাকে একেবারে ফার্স্ট আওয়ার থেকেই শেষ না হওয়া পর্যন্ত অনেকে ঘুমিয়েছে কিনা সন্দেহ আছে। কারণ আমি ঘন্টায় ঘন্টায়, আমাদের যেহেতু দেশের সঙ্গে যোগাযোগ ছিল, মানুষ যে আতঙ্ক বোধ করেছে, মানুষ যে দুঃখ বোধ করেছে, মনে হয় যেন তার সন্তানকে অথবা তার ভাইকে মেরে ফেলছে কেউ। মানে এই যে ফিলিংসটা, আমাদের বাহিনীগুলোর সঙ্গে মানুষের আত্মার সম্পর্ক, এটা কিন্তু অনেকে বুঝতে পারে না। এবং আমি একটা কথাই বলি শুধু আপনাকে, কাভারেজগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক আছে, কিন্তু আমরা যখন এই যে জেনারেল শাকিলের ছেলে লন্ডনে পরে পড়তে গেছেন, ব্যারিস্টার হয়েছেন, আমরা প্রতি বছর যখন পালন করতাম তখন কয়েকবার শাকিলের ছেলেকে আনার পরে সে কথা বলতে পারে নাই এবং আমরা তার চোখের দিকে তাকাতে পারি নাই। এই অপরাধ বোধ শুধু আমি না, আমাদের অনেককেই দেখেছি। এখন মিডিয়া কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের একটা সুযোগ ছিল, অনেকে মনে করে সেই সুযোগটা এখন এসছে, তখন কেন হয় নাই, কীভাবে কতটুকু নিয়ন্ত্রণ, একটা পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল না, সেটা হয়তো লাইভ ছিল। কিন্তু পরবর্তীতে যে প্রশ্নগুলো বিদেশি মানবাধিকার সংস্থাগুলো তুলেছে এবং বিদেশ থেকে আমরা মিডিয়াতে তোলার চেষ্টা করেছি, তুলেছি, যেই প্রশ্নগুলোর এই যে জামান সাহেব যেটা বললেন, এরকম অসংখ্য প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। হয়তো পাওয়া যেত দুটি তদন্ত রিপোর্টের, সামরিকটা বাদ দিলাম, সামরিকটা ইন্টারনাল ম্যাটার, কিন্তু সিভিল যেটা আসাদ সাহেবের নেতৃত্বে, এই তদন্ত রিপোর্টের ভেতরে হয়তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত। এবং আমি মনে করি মিডিয়া এখানে চরমভাবে ব্যর্থ হয়েছে। বাট এখন সুযোগ এসছে রিসেন্টলি, যেমন 13-14 বছর 10 বছর যাদের সাজা হলো, সাজার পর তাদেরকে আর ছাড়া হয় নাই। কেন ছাড়া হয় নাই এই প্রশ্ন তো মিডিয়া তুলতে পারত। এরপরে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে যারা দেশকে মুক্ত করেছে, তার মধ্যে একজন আমি মাহিন খানের নাম অবশ্যই বলবো, আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে, হ্যাটস অফ। এরা রিয়েলি জেনজি, তারা শত শত ছেলে মেয়েকে একত্র করে তারা বলেছে এদের মুক্তি দিতে হবে, এবং এই পর্যন্ত কয়েকশো মুক্তি হয়েছে, কারণ তাদের সাজার পরিমাণ 2-3 বছর 4 বছর আগে শেষ হয়ে গেছে, 7 বছর 10 বছর সব। তাহলে এদের কেন ছাড়া হয় নাই? এরা কি এমন কিছু জানে যাদেরকে জেলখানায় রাখাটাই সেফ? কাদের জন্য এরা নিরাপত্তা হুমকি? এই যে আপনি যার কথা বললেন, উনি যাদের সঙ্গে কথা বললেন, উনি নিরাপদভাবে সোলজারদের আশ্রয়ে চলে গেলেন এবং উনি তার ডিজি অথবা তার লাইন এদেরকে না করে, ক্রস না করে, উনি একজন লেফটেন্যান্ট কর্নেলের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন। মানে এটা কি ওয়ার ফিল্ডের কোনো, মানে আমি জানি না আপনাদের, ওয়ার ফিল্ডে সাধারণত হয় না, ইম্পসিবল। তাহলে আমি মনে করি যে মানে অতি রাজনীতির ফল হিসেবে আমরা বিডিআরের এই অফিসারদেরকে হারিয়েছি এবং বাংলাদেশের ইতিহাসে একটা রক্তাক্ত অধ্যায়ের হয়েছে, এবং আমরা সারা জাতির জন্য অপরাধ থেকে মুক্তির একটা সুযোগ এসছে। এর পুরো জিনিসটা হওয়া উচিত তদন্ত, এবং কালপ্রিট যেই হোক, দেশে বিদেশে যেখানেই হোক না কেন, যেই বাহিনীর হোক না, যেই, কারণ নো জাস্টিস নো পিস। এবং আমরা সত্যিকার অর্থে সামনে যে এগোতে হলে এই গণহত্যার বিচার, তদন্ত শেষে যেটুকু বিচার হলো, যতটুকু গ্রহণযোগ্য, আর যেটুকু হলো না, সেই জিনিসগুলোকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ। 3-4টা কালো মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছেছিল সন্ধ্যার দিকে, এটা কি সত্য? হ্যাঁ, এটা ছিল আপনার সম্ভবত, এটা তো প্রায় 15 বছর আগের ঘটনা। আমি তখন, আমরা যখন এক পর্যায়ে কোনোভাবেই ভিতরে ঢুকতে পারলাম না, আমি তখন আমার ওই র্যাবের জ্যাকেটটা পরা ছিল, ব্লুড প্রুফ জ্যাকেট, আমাদের 3-4 জন অফিসার, আমরা ওগুলো খুলে ফেললাম। খুলে আমরা একটু সাইডে রেখে দিয়ে আমাদের অস্ত্রপাতিগুলো আমরা নিচে কয়েকজনের কাছে রাখলাম, যে ইমার্জেন্সি লাগলে ইউজ করব। খুব কাছাকাছি 10-12 গজের ভিতরে রাস্তার পাশে আপনার ওই এক সাইডে ওদেরকে কাভার করে রেখে আমি গেটের কাছে চলে গেলাম। হঠাৎ খেয়াল করলাম যে মির্জা আজম আর আপনার মির্জা আজম তো ভিতরে ঢুকলেন, আর ম্যাডাম ওইদিকে ঢুকলো। ওরা বের হয়ে আসার পরে ঘটলো এই ঘটনাটা। ওনারা বের হয়ে আসার পরে হঠাৎ দেখলাম তাপস আর নানক দুজন খুব তৎপর হয়ে গেলেন। 3 থেকে 4টা কালো মাইক্রো আসলো, একটারও কিন্তু নেম প্লেট নাই, ওই যে একদম ব্র্যান্ড নিউ কালো মাইক্রো। আপনার গ্লাসগুলো আপনার ডার্ক, এবং ওগুলোর পিছনে আপনার সব নতুন যে আপনার কার সেন্টারগুলোতে লেখা থাকে না, যে তাদের মনে হয় একটা শপের মনে হয় একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা তো সেটাও দেখলাম নাই। হ্যাঁ, কোনো কিছুই নাই। আপনার আসলো, এসে ভিতরে ঢুকতেছে। তো ভিতরে ঢুকলো, তখন তো বিজিবি ছেলেরাই কিন্তু, তখন 25 তারিখের ঘটনা এটা, 25 তারিখের ঘটনা এটা আপনার।
তো ওরা ভিতরে ঢুকতে দিল, তারা বুঝলাম যে এদের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং আছে। ওনারা নিজেরা ঢুকলেন না, কিন্তু গেটে গেছে দুজন দাঁড়িয়ে থাকলেন। তারপরে খুব দ্রুত ঢুকলো, 10-15 মিনিটের পরে দেখি আবার দুটো বেরিয়ে আসলো। যখন বেরিয়ে আসলো আমি তখন ওগুলোকে থামালাম। তো আমাকে উনি প্রশ্ন করতে, সিভিল ড্রেসে দেখছে, প্রশ্ন করে বসলেন, নানক যে আপনি কে? আমি বলছি আমি র্যাবের সিও। এতে কি কারা যাচ্ছে? এটা আপনি এটা নিতে পারবেন না, দেখতে হবে ভিতরে কারা আছে। বলছে না আপনি কি এটা দেখেন? না এরা সব অসুস্থ, আপনি আমাদের কাছে জানানো হয়েছে যে হসপিটালে কোনো ডক্টর নেই, ট্রিটমেন্ট হচ্ছে না, এদেরকে ট্রিটমেন্টের জন্য বিএসওএমতে পাঠানো হবে, এটা নিতে হবে। তো আমি আমার সাথে মেজর রাজন, মেজর ফয়সাল, আমরা তিনজনই ওখানে খুব অ্যাক্টিভলি ছিলাম। আমরা তিনজনই দাঁড়াবো যে না আমরা দেখবো এটা। তো উনি আবার তাপস আসলো, তাপস বলছে না এটা আপনারা এই ধরনের কথা বলতে পারেন না, কেউ দেখবে না, আপনারা সরে যান। তো উনি ওখানে থেকে, আর ওনার তখন কিন্তু আপনার ছাত্রলীগ, যুবলীগ এর অনেক ছেলেপেলে ঢুকে গেছে। আমরা নিজেরাও সিভিল ড্রেসে বারবার তর্ক বিতর্ক করতে করতে একটা গাড়ি বের করে নিয়ে চলে গেল আপনার। এরপর দ্বিতীয়টা সে আটকানো, দ্বিতীয়টা ওইভাবে আপনার আমাদের সাথে তর্ক বিতর্ক করতে করতে ড্রাইভার একটু সুযোগ পারলো, টান নিয়ে চলে গেল। বেশ আধা ঘন্টা পরে দেখি আবার আসলো গাড়ি দুটো, এসে আবার ঢুকলো, আবার দুইবার আপনার মিনিমাম চারটা দুটো করে 2-4 বার এই কাজ করলো। আমরা তখন পরবর্তী যেটা বুঝলাম যে এগুলো সম্পূর্ণ ছিল একটা গেম, এবং যে মেইন কিলারগুলো আছে, কিলারগুলো তারা বের করে নিয়েছে। এখন এখানে কোনো ফরেন কিলার বের করছে কিনা এটা তো আমাদের সুযোগ পেলাম না আমি ইন্টারভিউশন করার। আমি আপনার ইন্টারভিউশন তো আমি আপনি যদি সুযোগ দেন আমি ইন্টারভিউশনে কি ঘটতেছিল আমি বলতে পারবো আপনাকে। অবশ্যই দেবো। তবে আমার একটু জানার কৌতূহল, ওই ঘটনার পরে যে একটা দরবার বসলো না, যেখানে প্রাইম মিনিস্টার গেলেন দরবারে, আর্মি হয়তো হ্যাঁ 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 ওই সমস্ত ঘটনা কি সেদিন কি আপনি ছিলেন প্রেজেন্ট? না, আমি ওখানে দরবারে আমি ছিলাম না, কারণ এই আপনার এখানে পিলখানাতে যে লাশগুলো সব আপনার উঠতেছিল ওইখানে খুব কেওয়াস হচ্ছিল, কারণ ওইখানে ডিজিএফআই থেকে আপনার ব্রিগেডিয়ার মামুন খালেদ আপনার ওখানে উপস্থিত থেকে আপনি সাংবাদিকদের ঢুকতে দিচ্ছিল না। তো এটা নিয়ে কিন্তু আমার সাথে ওনার বাদানুবাদ হয় এখানে। পরে আমি ওনাকে বাধ্য করি ওখান স্থান ছেড়ে চলে যেতে, এবং ওই 4 নম্বর গেটে আমি আমার পার্সোনাল গাড়ি পাঠিয়ে আমি অনেকগুলো সাংবাদিককে তুলে নিয়ে আসি, কারণ তারা চাচ্ছিল যেন এটা সংবাদ মাধ্যমে না যায় যেখানে লাশ এত সব পাওয়া গেছে। তো ওটা কিন্তু যে কারণে আমি থাকতে পারিনি, আমি দরবার হলে যাচ্ছিলাম মানে প্রাইম মিনিস্টারের ইয়েতে, তখন আমার একটা ফোন দিল যে স্যার লাশ সন্ধান পাওয়া গেছে, আপনাকে আসতে হবে, এখানে অনেক সমস্যা হচ্ছে, কেউ কেউ এটা বাধা দিচ্ছে, কোনো সাংবাদিক বা ছবি তুলতে দিচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। লিটন, আপনি যেটা বলছিলেন মিডিয়ার ব্যাপারে, মিডিয়ার তো দায়িত্ব স্বীকার করতে হবে আমাদেরকে, আমাদের ব্যর্থতা আছে। তবে সে সময় কিন্তু করা কি ছিল, সেন্সরশিপ ছিল, তখন কিন্তু লেখা যেত না, বলা যেত না, সবই এরকম অবস্থা নিয়ন্ত্রিত। ওই রাতে অনেকবার ফোন আসছে যে এটা লেখা যাবে না, এটা না, কতটুকু লেখা যাবে কতটুকু যাবে না সেটা কিন্তু বলা হয়েছিল তখনই। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পরে সবার মধ্যে একটা সন্দেহ যে আসলে কি ঘটেছিল পিলখানায় সেদিন। আপনি জেনারেল শাকিলের কথা বললেন, তাকেই বা কেন হত্যা করা হলো, বা তার সঙ্গে যে সমস্ত অফিসার এরা মারা গেল, অনেকেও আর বেঁচে গেল, এটা নিয়েও একটা নানা ধরনের ধূম্রজাল আছে, যেটা জামান ভাই বলেছেন যে অনেক প্রশ্ন আসলে কর্নেল শামসকে নিয়ে, এটা ওই সময়ও প্রশ্ন উঠেছিল, কিন্তু আমরা সেটা লিখতে পারি নাই। তা আজকের এই নতুন প্রেক্ষাপটে আপনার কি প্রত্যাশা? আমি যেটা মনে করি যে আসলে এটা শুধু সরকারের একার ব্যাপার নয়, সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে দিয়েছে, এবং সরকার ওই গণহত্যা এবং পরবর্তীতে অবশ্যই শাপলা চত্বরের গণহত্যা নিয়েও একটা ইমিডিয়েট একটা করা দরকার। সঠিক মানে ওটা তদন্তই হয় নাই। এই দুটো গণহত্যা মানুষ বাংলাদেশের ইতিহাসের পার্ট হয়ে আছে, থাকবে। এটার যদি রেজলিউশন না হয় তাহলে ভবিষ্যতে অসংখ্য ঘটনার জন্য আমরা একটা নিরাপদ ব্যবস্থা তৈরি করে রেখে গেলাম, এরকম একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই ঘটনার মধ্য দিয়ে এই যে এখন কমিটি হয়েছে, এবং এই কমিটি যে বিচার প্রক্রিয়াটি যে তদন্ত রিপোর্টটি দেবে তার প্রেক্ষিতে যদি ফার্দার বিচারের প্রয়োজন হয়, এমনভাবে বিচারটা করা দরকার যাতে দেশের ভেতরে এবং দেশের বাইরে এই দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বর দিকে অথবা বাহিনীগুলোর দিকে চোখ তুলে তাকাতে পারে এই সাহস যাতে না পায়। কারণ কিউবার মতো অথবা পৃথিবীর ছোট ছোট বহু দেশ আশেপাশের বড় দেশের ভেতরে বুক চিতিয়ে একদম পিঠ টান টান করে থাকে। আমাদের সোলজাররা সারা পৃথিবীতে শান্তির জন্য করছে, আর তারা এভাবে বেঘরে একটা শক্তির কাছে হেরে যাবে, মরে যাবে, এবং ভবিষ্যতে তাদের পরবর্তী বংশধরদের জন্য এরকম আরও অসংখ্য ঘটনার দ্বার উন্মোচন করে যাবে। এটা একটা সুযোগ। এই সুযোগে আমি মনে করি সরকার রাইট পথে আছেন। জেনারেল ওয়াকার সাহেবের পুরো বক্তব্যটা হয়তো সবাই পড়েননি, আমার মনে হয় তিনি হয়তো
কিছু ব্যাপার হয়তো এটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য, তবে হেডলাইন তো আর সবটুকু হয় না, হেডলাইন হয় সবচেয়ে ক্যাচি পার্ট। এই পার্টটিতে হয়তো অনেকে বুঝেছেন, অনেকে বিভ্রান্ত হয়েছেন, অথবা অনেকে অনেকভাবে নিয়েছেন। বাট বাস্তব কথা হচ্ছে যে তিনি দেশি বিদেশি চক্রান্তের কথা তো বলছেনই। জি, সেটাই হচ্ছে মূল কথা, সেটাই হচ্ছে মূল কথা। কারণ দেশের ভিতরে কোনো শক্তি তার রক্ষা কবচ সেনাবাহিনী অথবা বিডিআরের উপর গুলি চালাবে, ষড়যন্ত্র করবে, এটা তো বাংলাদেশের মানুষ এখনও স্বপ্নে ভাবে না, সাধারণ মানুষ। এবং যেই দুর্বৃত্তরা এই কাজটা করেছে তাদেরকে যদি চিহ্নিত করা না যায়, আজকে যদি তারা 18 জন থেকে থাকে, 1800 থেকে থাকে, 18 লক্ষ থেকে থাকে, ভবিষ্যতে তো এটা ট্রিপল ফোরপল হয়ে যাবে। সো এই জন্য এই সরকারের কাছে আমরা, জনগণও চায় মুক্তির পরে আমাদের যে জায়গাগুলোতে আমাদের হাত পা বাঁধা ছিল সেই জিনিসগুলোকে স্পট করা এবং পরবর্তী প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটার মীমাংসা করা। আপনি কি চান যে তদন্ত কমিশনের রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ করা? এইটা কিন্তু আমার মনে হয় সামরিক বাহিনীর অভ্যন্তরীণ কোনো ঘটনা নয়। ইতিমধ্যে অনেক কথা হয়েছে এগুলো নিয়ে, এই আবরণেই কিন্তু পুরো জিনিসটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এর ভিতরের নিটিগ্রিটিটা কর্নেল জামান আরও বিস্তারিত বলতে পারেন। বাট আমি একজন পাবলিক হিসেবে মনে করি বিডিআর ইজ নট দ্য, বিডিআর সামরিক বাহিনীর পার্ট কীভাবে হয় আমি ঠিক বুঝতে পারি না। আমি ডিফেন্স জার্নালিজমের মানুষ না, কিন্তু এই ডিফেন্স জার্নালিজমের যথেষ্ট দরকার আছে এই ক্ষেত্রে। এবং এই ঘটনার ভেতরে এমন অনেক উপকরণ পাওয়া যাবে যেটা ভবিষ্যতে শুধু এই বাহিনীগুলোর জন্য না, দেশের নিরাপত্তা এবং আইন ও বিচার ব্যবস্থার মধ্যেও আমাদের অনেক কিছুকে সংযুক্ত করতে পারবে। যেটা যে প্রশ্নটার জবাব আমাদেরকে অনেক প্রশ্নই এটা নিয়ে, আমি জানি না কত পুরোটা আমরা জানতে পারবো কি না আর কী অবস্থা হবে। যেটা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে তদন্ত রিপোর্ট, বাংলাদেশে তদন্ত হয়, তদন্ত রিপোর্ট পাওয়া যায় না, এটা নানা ধরনের, যাই হোক সেটা হচ্ছে জিনিস। কিন্তু ঘটনার যে ইন্টারোগেশন যেভাবে হয়েছে, তদন্ত প্রক্রিয়া নিয়ে আপনি কিছুটা বলেছেন, তবে ইন্টারোগেশনটা নিয়ে আপনি পুরোপুরি যদি বলেন এটা একটা। আর ফ্যামিলির তরফে কিন্তু অনেক ধরনের অভিযোগ করা হয়েছে, যাদেরকে ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়েছিল। ভাই আপনার প্রশ্ন, প্রথমে আমি গ্রেপ্তারটা নিয়ে কথা বলি। গ্রেপ্তার কিন্তু দুই ধরনের হয়েছে, একটা দুই জায়গায় হয়েছে, একটা হচ্ছে ঢাকাতে আর একটা ঢাকার বাইরে। ঢাকার বাইরে যে সমস্ত ব্যাটালিয়নগুলো বিদ্রোহ করেছে তাদেরকে ওখানে কিন্তু গ্রেপ্তার হয়েছে, সবাই কিন্তু হয় নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে আমি বিডিআর এই আপনার এই পরিকল্পিত হত্যাকাণ্ডের আগেই কিন্তু আমাকে পোস্টিং করা হয়, এটা আমি আপনাকে বলি নাই। কর্নেল গুলজার, আমি এবং কর্নেল সাকলাইন, আমাদের তিনজনকে কিন্তু ফেব্রুয়ারিতে পোস্টিং করা হয় বিডিআরে। হ্যাঁ, নর্মালি আপনার আমি প্রায় 3 বছর র্যাবে চাকরি করার পরে আমার কিন্তু আর্মিতে ফেরত যাওয়ার কথা, কিন্তু সারপ্রাইজিংলি আমাকে আর্মিতে ফেরত না নিয়ে আমাকে বিডিআরে পাঠিয়ে দেওয়া হয়। আপনি একবার আর্মির বাইরে গেলে আবার আর্মিতে ফেরত নিয়ে আসে, তারপর আবার বাইরে মানে কারণ সেনা, আমি তো বিডিআর তো আপনার হোম মিনিস্ট্রি আন্ডারে, তো সেকেন্ডারি লাইন ফোর্স এটা। তো আমাকে আর এরা কিন্তু পোস্টিং করা হয় এবং সেখানে অনেক রহস্য আছে, এত অল্প সময় বলা যাবে না। আমি এমন একটা ইয়ে পেয়েছিলাম আমরা কম্পিউটারে, কর্নেল সাকলাইন পেয়েছিল, সেখানে ঠিক এই কর্নেল গুলজারের বেলায়ও আমি শুনেছি। হ্যাঁ, সেটা ছিল 7 জনের নাম ছিল এখানে কম্পিউটারে। কর্নেল সাকলাইন ডাইরেক্টর অপারেশন, তার কম্পিউটারে, আমি সংক্ষেপে বলি, কম্পিউটারে একটা মেসেজ হঠাৎ করে আমাকে উনি 12 ফেব্রুয়ারি যেদিন কর্নেল গুলজার চলে যাচ্ছেন বিদায় নিয়ে, আমার সাকলাইনের পোস্টিং হয়েছে, আমরা ওই দিনকে বিদায় নিয়ে না, আমাদেরকে কয়েকদিন পরে ছাড়বে রিপ্লেসমেন্ট। আমি যেহেতু ব্যাটালিয়ানে, উনি ডাইরেক্টর অপারেশন খুব ইম্পর্টেন্ট দুটো জায়গায়, আর ওনার রিপ্লেসমেন্ট কর্নেল রেজানুর চলে আসছে 7-8 দিন আগে, এই জন্য গুলজার স্যারকে পাঠিয়ে দিল। তো উনি আমার একটা কম্পিউটারে দেখালেন কর্নেল সাকলাইন, যেমন দেখছো এখানে আমাদের 7 জনের নাম আছে, বাকি নামগুলো আমার মনে নেই, কর্নেল গুলজারের নাম, আমার নাম, সাকলাইন স্যারের নাম, আর কয়েকটা নাম, আমার সম্ভবত 3 কি 4 নম্বরে, এবং রেড মার্ক করা, ভুলে হয়তো কেউ পাঠিয়ে ফেলছে এই মেলে। এখানে লেখা আছে দিস অফিসার্স টু বি টেকেন কেয়ার, কর্নেল গুলজার, আমি, সাকলাইন, এদেরকে। তো খুবই রহস্যজনক একটা মেইল ছিল এটা। তো গুলজার স্যার জয়েন করলো 12 ফেব্রুয়ারি, উনি তো মারা গেলেন 25 ফেব্রুয়ারি। আর আমি 19 ফেব্রুয়ারি জেনারেল শাকিলের সঙ্গে তার অফিসে দেখা করলাম। জেনারেল শাকিল আমার অধিনায়ক ছিলেন, 9 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সৈয়দপুর ক্যান্টন, 1990-91 সাল। আমি তার অ্যাডজুটেন্ট ছিলাম, ক্যাপ্টেন জামান তখন আমি। তো উনি আমার সাথে প্রায় আধা ঘন্টা কথা বললেন অফিসে 1-2 ওনার সাথে। পরে বলে তুমি জয়েন করো, আমি বলে স্যার আমি 25 তারিখে প্যারেডটা হয়ে যাক, আমি 1 তারিখে জয়েন করি। তো ঠিক আছে তুমি করো। ওই দিন যত অফিসারের সাথে আমার দেখা হয়েছে অল কিল্ড, একটি অফিসারও বেঁচে নেই, সবগুলো মারা গেছে, প্রায় 15-20 জন অফিসারের দেখা হয় আমার দিন। তো আপনি যেটা বলতেছিলেন যে ইয়েতে নিয়ে আর কি, যে আমরা যখন এই পুরো জিনিস জিজ্ঞেস করলাম ইন্টারোগেশনের কথা। হ্যাঁ, তো ইন্টারোগেশন যখন আমরা করতে গেলাম আপনার,
তখন আমরা দেখতে পেলাম যে এই একজন একজনকে প্রথমে থেকে করতে চায় না এটা। তো আমি মার্চের 3 তারিখের দিকে আমি ডিজি হাসান মাহমুদের অফিসে চলে গেলাম। মানে আমি খুব মানে বিবেকের তাড়নে ভুগছিলাম, কারণ কাউকে তো বাঁচাতে পারলাম না। তারপরে আপনি দেখা গেল যে কোনো ধরনের ইন্টারভিউশন হচ্ছে না, চুপচাপ সময় পার করছে সবাই, এবং মনে হচ্ছে যেন এই সাবজেক্টটা কেউ ডিল করতে চায় না আর কি, এটা ভয়ের সাবজেক্ট হয়ে গেছে। কারণ চারিদিক থেকে বিভিন্ন মেসেজ দেওয়া হচ্ছে, হ্যাঁ, ডিজিএফআই থেকে থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে, জঙ্গি টঙ্গি ইত্যাদি ইত্যাদি। এখানে একটা পুরো একটা সিচুয়েশনটাকে একটা তৈরি করা হয়েছে, যেটা আতঙ্কের একটা সিচুয়েশন। তো আমি ডিজি হেডকোয়ার্টারে যে ডিজিকে বললাম যে স্যার আমি এটা ইন্টারভিউশন করতে চাই। তো উনি বললো আপনি সামাল দিতে পারবেন? তাহলে সেই কথা কেন বলতেছেন? বলে না আমি বললাম এই জন্য কেউ তো করতে চাচ্ছে না, আপনি একমাত্র ব্যক্তি যে আসলেন করতে। আমরা স্যার আমি করবো। তো ওনার কি মনে হলো, উনি আমার দিকে তাকায় বলেন ঠিক আছে করেন দেখেন। বলে স্যার আমি এগুলো ইন্টারভিউ, তাহলে একটা কাজ করেন, আপনি ওখানে ইন্টারভিউশন করে আমাদের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেবেন, টিএফআই সিলেক্ট টাস্ক ফোর্স ইন্টারভিউশন সেন্টার আছে আমাদের র্যাব 1-এর ভিতরে একটা, এখানে আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওরা বাকিটা দেখবে। তাই আমি শুরু করলাম আপনার 3 কি 4 তারিখে থেকে। ইন্টারভিউশন করার সময় আমি অদ্ভুত অদ্ভুত সিচুয়েশনের বানাবো। দেখুন আমাদের প্রথমে যখন আমরা এদেরকে বিডিআর ভিতর থেকে আনতে যাই যখন আমরা, তখন আমাদেরকে কিন্তু রেজিস্টারে লিখে লিখে আনতে হয় কাকে নিয়ে আসছি না আসছি ইত্যাদি। সে সময় আপনার কয়েকটা আমি বেশ কয়েকজনকে তুলে নিয়ে আসি, আপনার 13, 24, 36, 44 এই কয়টা ব্যাটালিয়ন সবচেয়ে বেশি ইনভলভ ছিল। আর এছাড়া সদর ব্যাটালিয়ন ছিল, এছাড়া রাইফেল সিকিউরিটি ইউনিট বলে আরইসু বলে তারা ছিল। তো আমি প্রথমে কয়েকটা সৈনিককে তুলে এনে আমরা ইন্টিগ্রেট করতে করতে, যাদের নামে আমরা বিভিন্ন ধরনের পত্রিকাতে পেয়েছি যে তারা টাকা পয়সা এটা সেটা নিয়ে তো করতে গিয়ে তারা দেখি অনেকেই খালি সুবেদার মেজর গোফরানের নাম বলে স্যার এই লোকটাকে নিয়ে আসেন, এই লোকটাকে নিয়ে আসেন। সে ছিল 24 রাইফেলের আপনার SM। পরে ওনাকে আনার পরে দেখলাম আমার আস্তে আস্তে আনফোল্ড করা শুরু করলো জিনিসগুলো। এই সময় আনফোল্ড করা শুরু করলো, আমি প্রায় 24 রাইফেলের সিওকে কে হত্যা করলো এটা বের করলাম, এটা আপনার 36 রাইফেলের সিওকে কারা হত্যা করলো এবং সেক্টর কমান্ডে কারা হত্যা করলো, কীভাবে করলো। যেন আমি ছোট্ট করে বলি আপনার 36 রাইফেলের ডিজি তো বলেছিলেন সবাইকে ব্যাটালিয়নে যেতে। 36 রাইফেলের সেক্টর কমান্ডার কর্নেল মুজিব যান, কর্নেল এনায়েত যান, 36-এর সিও, আর ওনার টোয়াইসে ছিল মেজর মকবুল। ওইখানে কিন্তু কর্নেল মুজিব এবং লেফটেন্যান্ট কর্নেল এনায়েতকে কিন্তু ছাদের উপরে নিয়ে যা হত্যা করা হয়, এবং তাদের একজনকে হত্যা করে হাবিলদার ইউসুফ কর্নেল মুজিবকে হত্যা করে ব্রাশ ফায়ার করে সেই SMG দিয়ে, আর সিপাহি গাউসুল আজম হত্যা করে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল এনায়েতকে। আর 4 তলায় আপনার একদম রেলিংয়ের পাশে নিয়ে যায় ওখানে হত্যা করে মেজর মকবুলকে হচ্ছে ল্যান্স নায়ক সাইদুর। আমি তিনোটাকে কিন্তু বের করছি, ধরছি, এবং তারা স্বীকারোক্তিমূলক জবান দিয়ে। এই হাবিলদার ইউসুফে কিন্তু আবার রাত্রি 11:30 থেকে রাত্রি প্রায় 1:30 পর্যন্ত আপনার দরবার হলে রক্তগুলো কিন্তু সরিয়ে ফেলে এখানে, ওখানে তাকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া আপনার আমি কিন্তু আরও অনেকগুলো কিলারকে বের করি। বক্সার আলতাফকে সে কয়েকজনকে মারে, যেমন সিপাহি কামাল সে হত্যা করে মেজর শাহনাজকে, যেমন রমজান হত্যা করেছে প্রায় 5 না 6 জনকে ব্রাশ ফায়ার করে কিট করে। এই কর্নেল গুলজারও ছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন নিশ্চয়ই লিটন যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ। আপনি কীভাবে দেখছেন? কালকে ওনার বক্তব্যটা নিয়ে উনি তো শহীদ পরিবারের সদস্যদের সামনেই রাওয়ার ওখানে ওটা এই দিনটাকে উদযাপনের এবং এই দিনটার কমিটমেন্ট হোল নেশন যে এই ব্যাপারে তাদের ভাবনা ওই অনুষ্ঠানে কেন্দ্রীভূত হয়েছে, এই কারণে ওনার বক্তব্যটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল। ওনার বক্তব্যের কিছু কিছু অংশ নিয়ে অনেক কথা হয়েছে এবং ডেফিনেটলি আমি বিশ্বাস করি শহীদ পরিবার এবং সেনা সদস্য এবং সকলেরকে নো ইফস নো বাট বলে উনি কষ্ট দেওয়ার জন্য বলেননি, এবং আমি এটাও বিশ্বাস করি ওনার বক্তব্যের শেষ অংশে এই তদন্তের মাধ্যমে দেশি বিদেশি শক্তিগুলোকে বের করার কথা বলেছেন। যে অংশ নিয়ে হয়তো অনেকে বলছেন সেটি হচ্ছে যে তিনি যে সতর্ক করলেন এই সতর্কতাটা কি এই ঘটনার সম্পর্কে না অন্য কোনো বিষয়। উনি তো স্পষ্ট করে বলেছেন মারামারি হাঙ্গামা এগুলো নিয়ে, এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ও তো নিরাপত্তার জন্য ইম্পর্টেন্ট। যখন আমাদের প্রতিবেশী আমাদেরকে আমাদের এই 5ই জুলাইয়ের পরে অত বড় একটা মুক্তি যাকে আমরা মানুষ বিশ্বাস করে সেকেন্ড লিবারেশন কারা করে? এই আর্মি হচ্ছে এই অফিসাররা যারা মারা গেলেন তারা তো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উত্তরাধিকার, যে রেজিমেন্টের হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি, যুদ্ধ শুরু হয়েছে। সো তিনি কিন্তু আরেকটা কথা ওনার সম্পর্কে আমি বলতে পারি, যত আলোচনাই হোক আমাদের ডিটেইলে যাওয়া দরকার, এবং কোনো প্রতিক্রিয়া থাকলে সেটা মানুষ প্রতিক্রিয়া জানাবে না কেন, এবং এই ব্যাপারে ISPR তার বক্তব্য দেবে যদি কোনো বিভ্রান্তি থাকে। এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে আমরা ডিটেইলে যাই না। আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি যে সতর্কবার্তা করেছেন সেটি তো
বলেননি রাজনীতিক, কিন্তু ডেফিনেটলি এই ব্যাপারগুলোর দায় দায়িত্ব রাজনীতিকদের ঘাড়ে এবং সরকারেরও আংশিকভাবে ইয়ে করে। তবে আমি মনে করি যে সরকার একা একটা দেশের জন্য সব কিছু নয়, সেনাবাহিনী একা না, জনগণের যে প্রতিরোধ, জনগণের যে প্রতিরক্ষা, এই ব্যাপারগুলোকে তিনি আপহেল করেছেন। তিনি জনগণের সঙ্গে সহযোগিতা চেয়েছেন। এই সহযোগিতার জন্যই 5ই আগস্টের পরে সকল ধরনের যে অনিয়ম, হত্যাকাণ্ড, গণহত্যা, এক্সট্রিম পলিটিক্স অ্যান্ড ডিপলিটিসাইজ, এগুলোকে নর্মালাইজ করার জন্য ধীরে ধীরে সংস্কারের প্রক্রিয়াগুলো চলছে। এটা সংস্কারের হয়তো কোনো বাইবেল নাই, কিন্তু যে মিনিমাম রিফর্মের মাধ্যমে রোড টু ডেমোক্রেসিতে গেলে, তবে এইগুলো চলতে হবে। এবং এই যে তদন্ত কমিটি সুষ্ঠু তদন্তের ব্যাপারে ব্যাহত হয় এমন কোনো কথা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে ছিল না। আমার মনে হয় এই জায়গাটাতে আমরা যেহেতু একটু অস্থিরতা আছে এবং সরকারের প্রতি মানুষের আস্থা থাকলেও যেহেতু কোনো রোডম্যাপ ডিক্লেয়ার করেনি, অনেক অস্থিরতার মধ্যে এটাও একটা হয়তো প্রশ্নগুলো বিভ্রান্তি করার জন্য আবার এর মধ্যে ফ্যাসিবাদের যারা বিলিয়নিয়ার অ্যান্ড মিলিয়নিয়ার্স ফেলো দেশে বিদেশে বিভিন্ন গ্যাং তৈরি করে আমাদের দেশের উপরে নানাভাবে চাপ তৈরি করছে, তারা এই পরিস্থিতিগুলো থেকে মজা নেওয়ার জন্য অথবা পরিস্থিতিকে আরও অবনতি করার জন্য চেষ্টা করছে। সেই জন্য এই সতর্কতাটা মানুষকে একটু উদ্বিগ্ন করে তুলতে পারে। এটা উদ্বিগ্ন হওয়ার চেয়ে আমি মনে করি যে সাংবাদিকদের এক্ষেত্রে এই যে যারা বেরোলো তারা, এবং কর্নেল জামানের কথা আমি শুনছিলাম আর মনে হলো যেন এটা একটা ট্র্যাজেডি কোনো একটা পার্ট, এবং শত শত উনি যে কথাগুলো বলছেন আমার মনে হয় এই ঘটনাগুলো বিস্তারিত শোনার পরে মানুষের চোখের পানি ধরে রাখা হয়তো কষ্ট হবে। কারণ এটা কিভাবে সম্ভব? এই যে নামগুলো বললেন, তারা ব্রাশ করলো, তারা এটা করলো সেটা করলো, এটা কীভাবে সম্ভব? তারা তো তার নিজের অফিসারকে, যার আন্ডারে যার সঙ্গে বর্ডার পাহারা দিয়েছে, দেশের জন্য যুদ্ধ করছে, দেশের জন্য তাদের জীবন বাজি রেখে এই বাহিনীতে এসছে, ফায়ার করে করে গুলি, কোন মোটিভেশন ছিল তাদের? এটা জানা দরকার। না হলে আমরা আমাদের যে সার্বভৌমত্ব, সত্যি কালকে ওয়াকার সাহেব যেটা বলেছেন, আমরা কিন্তু অনেক হুমকির মুখে নিয়ে যাব। আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে, অবশ্যই বিপন্ন হতে পারে। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের সৎ প্রতিবেশী হিসেবে আমরা ভারতকে চেয়েছি, কিন্তু 71 সাল থেকে যখন তারা ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসেবে পালন করে, তখন থেকেই তো আমাদের বাহিনীর যে বিজয়, বাহিনীর যে অর্জন, এটাকে মাটিতে মিশিয়ে দেয়। এবং 53 বছর একই কাজ করেছে, কখনো দুঃখবোধ করেনি আমাদের এই প্রতিবেশী যারা বন্ধুত্বের কথা বলে। জয়শঙ্কর বলছেন, এবং এইসব ব্যাপারে তাদের কথা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে নানাভাবে এসছে। আল জাজিরাতে তো একাধিক রিপোর্টের কথা আমার মনে আছে, তারা কিন্তু ভারতের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। কখনো এইসব প্রশ্নের উত্তর কিন্তু ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ব্রিফিং আসেনি, যার ফলে সবগুলো জানার অধিকার মানুষের আছে। এবং আমরা এখন যে কথাগুলো বলছি, জেনারেল ওয়াকার সাহেব যে কথাগুলো বলছেন, প্রকৃত সত্য মানুষ কিন্তু ধারণা করতে পারে, অথবা তাদের ধারণার মধ্যে রিজনেবল গ্রাউন্ড থাকে কতগুলো। আমার মনে হয় আমরা যদি নিজেদের দেশকে শক্তিশালী করতে চাই, আপোষহীনভাবে আমাদের প্রতিরক্ষা এবং গণতন্ত্র আইনের প্রক্রিয়া সামনে এগিয়ে চাই, তাহলে এই বিচার এই বছরের মধ্যেই পূর্ণাঙ্গভাবে শেষ করা দরকার। এবং অন্যান্য যে অবিচারগুলো হয়েছে গত 15 বছরে, যেগুলোর বিচারের নামে মানুষকে প্রহসন করা হয়েছে, শাপলা চত্বরে হয় নাই, এটা সামরিক একজন অফিসারকে দিয়ে সরজুদ্দিনে বলা হয়েছে, সামরিক বাহিনীর অনেক অফিসারকে দিয়ে অনেক আজে বাজে কাজ করানো হয়েছে। এই দায় মুক্তির এই সুযোগ আমরা হারাবো না বলে বিশ্বাস করি। এই কারণে এই সতর্কবার্তাটি আমরা যদি পজিটিভলি নেই, এবং মানুষের সেন্টিমেন্টের বাইরে তো প্রতিরক্ষা বাহিনী কখনো যায়নি। 2 তারিখে যখন তারা দরবার করলো, তারা প্রথম মোনাজাতটি এবং বক্তব্যগুলো কি আসলো, আমরা যাতে জালিমের অন্তর্ভুক্ত না হই। এর চেয়ে বড় বুক মানে চিতিয়ে মানুষের পক্ষে, গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলার মতো আমি তো পৃথিবীর খুব কম দেশই আছে। বাংলাদেশের ইতিহাসে কোনো অভ্যুত্থানে, দুটো অভ্যুত্থান হয়েছে, ধরেন 90 এবং 2024, দুজন সেনাপ্রধান তারা কিন্তু জনতার পাশে দাঁড়িয়েছে, নুরুদ্দিন খান আর জেনারেল ওয়াকারুজ্জামান। এটা একটা অসাধারণ ঘটনা। আমি সত্যিকার অর্থে আপনার পত্রিকা নয়, আমি মনে করি যে এটা একটা মানব জমিনকে অবশ্যই ধন্যবাদ দেব যে এই রিপোর্টটির জন্য। কারণ মানুষ অনেক সময় বিভ্রান্তির মধ্যে অনেক কিছুর মধ্যে চলে যায়, বাট এই কৃতি মানুষগুলোকে আমরা যদি স্বীকৃতি দিই, তাহলে আমাদের জাতি হিসেবে সভ্যতার দিকে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জেনারেল নুরুদ্দিন এবং জেনারেল ওয়াকারের এই দুই ভূমিকা সত্যিকার অর্থে ইতিহাসের একটা উজ্জ্বল অধ্যায় থাকবে। এবং আমি বিশ্বাস করতে চাই জেনারেল ওয়াকার প্রতিরক্ষা বাহিনীর যে মর্যাদা হানি করা হয়েছে সেটি পুনরুদ্ধারে উনি পুরোপুরি ভূমিকা রাখবেন, এবং রোড টু ডেমোক্রেসিতে, রোড টু কনস্টিটিউশন, রোড টু রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টিতে তিনি সফল হবেন। আর জেনারেল নুরুদ্দিন উনি শতায়ু হন। আর আমি মনে করি যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়া যে 65-তে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করলেন, 6 বছর না যেতে তিনি কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আবার লড়াই করলেন।
এইটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এটাই হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী। সুতরাং ছোটোখাটো 2-4 জন 5 জন 10 জনের ভুলের জন্য পুরো বাহিনীকে, আমি ওনার সঙ্গে সম্পূর্ণভাবে একমত, বাহিনীর দিকে আঙ্গুল তুলবেন না দয়া করে। এই বাহিনী তো আমাকে আপনাকে এই দেশটাকে পাহারা দিয়ে রেখেছে, তাদের মধ্যে কিছু কতিপয় দুর্বৃত্তের জন্য কেন সমস্ত বাহিনী এভাবে ইঙ্গিত করা হবে? এটা অত্যন্ত অন্যায়। আমি মনে করি ওয়াকার সাহেবের পুরো বক্তব্যটাই আলোচনা হওয়া দরকার, এবং তাহলে সামরিক বাহিনী বুঝতে পারবে মানুষ তার প্রতিটা সেন্সিটিভিটির সঙ্গে আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আপনার কিছু বলার আছে? আমি লিটন ভাই যে কথাটা বললো যে সামরিক বাহিনী বাংলাদেশের এই মুহূর্তে সামরিক বাহিনীর যে স্ট্রেংথটা আমাদের, এটা কিন্তু আপনার গত 15 বছরে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনার একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনীর কিন্তু বেসিক ট্রেনিং ইজ কিন্তু ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। আমাদের মিলিটারি একাডেমিতে যে ক্যাডেটগুলো ক্যাডেট যায় 17-18 বছরের যে ইয়াং ছেলেগুলোকে নেওয়া হয়, ইন্টারমিডিয়েট পাস করার পরে যায়, তারপরে তারা ওখানে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরে অনেক হায়ার কোর্স করে তারা। তো এদের কিন্তু বেসিক ট্রেনিংটা কিন্তু আপনার ন্যাশনালিস্টিক ট্রেনিং, জাতীয়তাবাদ, তার দেশকে, দেশপ্রেম, বেসিক্যালি দেশপ্রেম, প্যাট্রিয়টিজম। তো এই সেনাবাহিনীতে কিন্তু কতিপয় দুষ্ট অফিসার, কিন্তু উচ্চাভিলাষী কিছু অফিসার তৈরি করা হয়েছে গত 15 বছরে এই ফ্যাসিস্ট রিজিম, হ্যাঁ, তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করে এগুলোকে দিয়ে আপনি কিছু কিছু অন্যায় কাজ করানো হয়েছে। সেনাবাহিনী অ্যাজ এ হোল এর দায়বদ্ধতা নেয় না, এবং অলরেডি এদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখনও অসংখ্য আরও রয়ে গেছে। আমার বিশ্বাস হয়তো ইন্টারিম গভর্নমেন্ট নেবেন এবং সামনে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তারাও এই বিষয়টাকে নজরে দেবে, এবং সেনাবাহিনীর যাতে গৌরবে কোনো ধরনের যেন আঁচড় না পড়ে এটা খেয়াল রাখবে সবাই। এবং সবাই আমারও অনুরোধ থাকবে সবার কাছে যে সেনাবাহিনীকে নিয়ে পরিপূর্ণ না জেনে কোনো মন্তব্য থেকে বিরত থাকবেন। অথবা আমি আগের সাবজেক্ট একটু যেতে যাচ্ছি ইন্টারভিউশনের বিষয়টা নিয়ে, যেহেতু আমি সুযোগ হয়েছিল প্রায় 11 দিন ইন্টারভিউশন করেছি, আমি প্রায় 400 জনকে ইন্টারভিউশন করি, কয়েকটা ব্যাটালিয়ন এবং তুলে নিয়ে আসি। ঠিক 11 দিনের দিন কিন্তু আমাকে বের করে দেওয়া হয় ব্যাটালিয়ন থেকে। কে আপনাকে চাপ সৃষ্টি করে? হ্যাঁ, বলে যে তোমার এটা করা লাগবে না। আমার ওখানে আরেকজন অফিসার পোস্টিং দেওয়া হয়, সে আগে পোস্টিং হয়েছিল, তাকে লেফটেন্যান্ট কর্নেল একজন পোস্টিং দেওয়া হয় আপনার, যেহেতু লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কেরই, তো সেই অফিসার আপনার তাকে হ্যান্ড ওভার করে আমাকে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয় যাতে আমি আর ইন্টারভিউশন না করি। তো এটার কারণও আছে। আমি কয়েকটা জিনিস আপনার ছোট্ট একটা ঘটনা আগে বলে নিই যে দরবার হলে কিন্তু 25 তারিখে রাত্রি যে মির্জা আজম যে ঢুকে সেখানে কিন্তু সে লাশগুলো কিন্তু সে শনাক্ত করছিল। তখন কিন্তু সিলিংয়ে আপনার মেজর মনির কিন্তু সিলিংয়ের ভিতরে তখনও জীবিত, সে পিছন দিক দিয়ে উঠে তাকে মেরে ফেলতে পারছিল না। সে আর মেজর মাকসুমুল হাকিম দুজন একটা রুমের ভিতরে ছিল, ওরা গুলি করলে মাকসুমুল হাকিমের গায়ে গুলিগুলো লাগে, কিন্তু রক্তাক্ত দুজনই হয়ে যায়। তো তাদের ধারণা ছিল মনির মারা গেছে, কিন্তু মনির পরবর্তীতে মনির যখন একটু সরে গেছে, তারা পিছন দিক দিয়ে বের হয়ে সে সিলিংয়ের ভিতরে যে আশ্রয় নেয়, নিয়ে ওখানে তার হাতের সাথে রুমালটা বেঁধে রেখে, মুনিরের সাথে আমি এর আগেও বলেছি কয়েক জায়গায়, মুনিরের সঙ্গে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের যোগাযোগ ছিল, সে মেসেজ দিচ্ছিল, আমরা তাকে বলছিলাম তুমি কোনো রকমে একটু রাত্রিটা পার করার চেষ্টা করো, আমরা চেষ্টা করবো 5 নম্বর গেটের ওই দিক দিয়ে তোমাকে বাঁচানোর জন্য। মেজর আমিনকে আমি দায়িত্ব দিয়েছিলাম, ও 26 তারিখ বিকেলের দিকে সে তাকে বের করে নিয়ে আসতে সমর্থ হয় আপনার খুব রিস্ক নিয়ে। তো মেজর মুনির কিন্তু ওখানে এই মির্জা আজমের, আমি তার সঙ্গে কথা বলেছি, সে মেজর মুনির এখনও দেশে আছে, সে কিন্তু মির্জা আজমের অ্যাক্টিভিটি সম্পর্কে কিন্তু অনেক বলেছে, যে মির্জা আজম ভিতরে ঢুকে সে খুঁজে খুঁজে ওদের সাথে অনেক গল্প করতেছিল, তার ভিতরে অনেক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, হাসাহাসি করছিল তারা সবাই মিলে, অত্যন্ত গালাগালি করতেছিল বিডিআরের সৈনিকরা সবাই মিলে। সেখানে কিন্তু সে কিছু ল্যাঙ্গুয়েজ শুনেছে, সে আমাকে নিজেও বলেছে যে আমি কিছু কিছু ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, আমি কিন্তু বুঝি নাই, এরা বাংলা না, ইংরেজিও না, হিন্দিও না। তো এটা কিন্তু কখনো চেষ্টা করা হয় না উদ্ধার করা, যে আসলে কি এটা সত্যতা কোথায়, এটা কেন মির্জা আজমকে তো প্রশ্ন করা হয় নাই, তাদেরকে তো কোনো সুযোগ দেওয়া হয় নাই, এখন তো তারা পালিয়েছে। এরপরে আমি যখন ইন্টারভিউশনে যখন আমরা করতে গেলাম, আমি সেখানেও কিন্তু আপনার মনে করেন যে আমি ওই যে গত কালকেও আমি বলেছি কয়েকটা জায়গায় যে আমরা কিন্তু একজনকে ইন্টারভিউ করার সময় তারা কিন্তু অনেকে বলছে যে শেখ সেলিমের সাথে তারা আগে দেখা করেছে, পরে দেখা করেছে নির্বাচনে, সাহারা খাতুনের সাথে দেখা করেছে, তারা তাপসের বাসায় গিয়েছে দেখা করেছে, তারা তাদেরকে অভয় দিয়েছে, ঠিক আছে তোরা যা, তোদের দাবি দেওয়া তুলে তোরা একটা বিদ্রোহ কর, অসুবিধা নেই। তারপরে কিন্তু আমি যখন ইন্টারভিউশনে গেলাম তখন কিন্তু তাপসের পকেটে আমি ভিজিটিং কার্ডও পেলাম অনেক ক্লিয়ারে, সিপাই হাবিব, তার বাড়িও গোপালগঞ্জ, সিপাই হাবিব, নায়েক এন্তাজ, সিপাই ইব্রাহিম, এরা আর সিপাই ওবায়দ, এরা কিন্তু ডিজির বাসায় কিলিংটা করেছে, হ্যাঁ, এবং প্রত্যেকে আমি ধরেছি। এরা প্রায় আমাদের কিন্তু অসংখ্য নারীদেরকে নির্যাতন করে, পাশবিক শারীরিক নির্যাতন করে। তো আপনার শেষ করতে হবে,
আচ্ছা, তো আপনি দেখেন এই যে তোরাব আলী কাজল দুজনকে কিন্তু অ্যারেস্ট করা হয়। তোরাব আলী হাজারীবাগের নেতা ছিল, এই তোরাব আলী কিন্তু 8 বছর জেলে, তাকে ছেড়ে দেওয়া হয় এবং তোরাব আলীকে কিন্তু আমাকে ইন্টারভিউশন করতে দেওয়া হয় না। এই তোরাব আলী কিন্তু প্রায় 40-42টা কল পাওয়া গেছে, সে কলগুলো সে ভারতে করতেছিল। কাজলের কম্পিউটারে কিন্তু অনেক প্ল্যান পাওয়া গেছে, সেগুলো কিন্তু পরে করা হয় না, অনেক কিছু বাকি আছে। অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল জামান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ লিটন আপনাকেও। দর্শক মূল্য এই অনুষ্ঠান শেষ করব, তবে আমাদের একটা ঘোষণা আছে, সেটা হচ্ছে যে পবিত্র রমজান উপলক্ষে ফ্রন্টলাইন বন্ধ থাকবে। আগামী এপ্রিলে 7ই এপ্রিল অনুষ্ঠানটি পুনরায় চালু হবে। মাঝখানে ঈদের ছুটি আছে। এই অবস্থায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।